তাহলে আমি শুরু করে দিই, বুঝছো? হ্যালো। জি স্যার, শুরু করে দিন। আচ্ছা, কালকে যে পর্যন্ত ক্লাস নিয়েছিলাম, এটা কি আর রিপিট করার প্রয়োজন আছে? আমার তো মনে হয় প্রয়োজন নাই, তাই না? স্যার, কালকে কথা তো আটকায় গেছিল, মানে অনেকে বুঝতে আচ্ছা, পারেনি। তাহলে একটুখানি যদি অ্যাকোয়ারিমিটি ক্লিয়ার দিয়ে শুধু। আচ্ছা, আমি তাড়াতাড়ি করে বলে ফেলি, তাহলে সুবিধা হবে। জি স্যার। কালকে অলরেডি এগুলো পরশু ক্লাসে এগুলোই আলোচনা হয়েছে, এগুলো জাস্ট ইলাবোরেটলি কিছু আলোচনা হবে, এটুকু আর কি। এটা জাস্ট রিভিউ ক্লাসে বলা যায়। তো অ্যাকোয়ারিমিটি কাকে বলা হয়? যে তোমার হলো যেটা ইনেট ইমিউনিটি, এটা জন্মগতভাবে যেটা থাকে সেটা হলো ইনেট ইমিউনিটি। অ্যাকোয়ারিমিটি হয় কি? জন্মের পরে যেটা আমরা অর্জন করি। কিভাবে অর্জন করি? একটা ব্যাকটেরিয়া, ভাইরাস বা ভাইরাস আমাদের বডিতে, মানে ফরেন ম্যাটেরিয়াল আমাদের বডিতে প্রবেশ করলো, তাহলে তার বিপরীতে যে ইমিউনিটি তৈরি হবে সেটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। মোট কথা হলো এটাই, তাই তো? এই জন্য ডিফাইন কিভাবে করা হচ্ছে? Acquired immunity is that type of immunity which develops after the exposure of an antigen and is not present by birth. ঠিক আছে? এখন আমরা পড়বো তোমার হলো ক্রাইটেরিয়া, যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি ওই ডেফিনেশন থেকে অনেক কিছু আসবে। যেমন অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ অ্যাকোয়ার্ড আফটার এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন। গেল। থার্ড লাইন ডিফেন্স। ইনেট ইমিউনিটিতে কি বলছিলাম? ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন ডিফেন্স। ফার্স্ট লাইন সেকেন্ড লাইন কেন বললাম? যে ফার্স্ট লাইন ডিফেন্স কে দেবে? স্কিন, মিউকাস মেমব্রেন, এগুলো। তারপরে তোমার স্টোমাক পেস, হ্যাঁ, এগুলো তোমার দেবে, তাই তো? আর সেকেন্ড লাইন ডিফেন্স কে দেবে? যে এই যে তোমার হলো যে সলভেবল কম্পোনেন্ট কি আছে? ইন্টারফেরন, হ্যাঁ, আর কমপ্লিমেন্ট, এগুলো হলো সেকেন্ড লাইন। আর কিছু ফ্যাগোসাইটিক সেল আছে যেমন নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, হ্যাঁ, এগুলো হলো সেকেন্ড লাইন ডিফেন্স দেবে। এটা হলো তোমার হলো কি বলে যে ইনেট ইমিউনিটি, হ্যাঁ। আর যখন তোমার মনে করো একটা বডিতে প্রবেশ করলো, প্রথম যাবে কে? স্কিন। স্কিনে আসবে তো, তাই তো? স্কিন, মিউকাস মেমব্রেন, এর কন্ট্যাক্টে আসবে, তখন স্কিন এবং মিউকাস মেমব্রেন এগুলো তাকে প্রিভেন্ট করার চেষ্টা করবে, যা বলে ওটা ফার্স্ট লাইন ডিফেন্স। তারপরে ওটা যখন পারলো না, তখন বডির ভিতরে যখন চলে যাবে, তখন আমাদের ওখানে বডিতে ফ্যাগোসাইটিক সেল, ইনেট ইমিউনিটি সেল কি কি আছে? নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এগুলো তাদেরকে আক্রমণ করবে, যার ফলে এই যে এটা হলো সেকেন্ড লাইন ডিফেন্স। এছাড়া কি আছে? সলভেবল কম্পোনেন্ট, যেমন হলো তোমার হলো কি আছে? ইন্টারফেরন এবং কমপ্লিমেন্ট। আচ্ছা, এগুলো যখন পারলো না, তারপরে তোমার যাবে হলো থার্ড লাইন ডিফেন্স। তখন কি আসবে? তোমার হলো এই তোমার লিম্ফোসাইট, যেমন টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এগুলো আসবে, ঠিক আছে? এটা হলো থার্ড লাইন ডিফেন্স। স্পেসিফিক, হাইলি স্পেসিফিক। হাইলি স্পেসিফিক কেন বলা হচ্ছে? পরে একটু আসতেছে। মেমোরি কেন বলা? মেমোরি সেল তো পরে আসতেছে। সেলফ এবং নন সেলফ রিকগনিশন, যে এই যেমন যে ইমিউনিটি তৈরি হবে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে। কথা কথা বুঝলাম না। মানে একটু কম শোনা যাচ্ছে স্যার। কম শোনা কথা যাচ্ছে? একটু কম শোনা যাচ্ছে, মানে হেডফোন নিলে মনে হয় ভালো। আমার তো ফোনে আছে তো, ফোনের মাধ্যমে কথা শুনতে পাচ্ছি এখন আচ্ছা, আমি আরেকটু জোরে বলি তো। রিকগনিশন এখন, তারপরে আসছে না। এখন ঠিক আছে স্যার, মোটামুটি। আচ্ছা, সেলফ অ্যান্ড নন সেলফ রিকগনিশন। যেমন তোমার হলো যে ওই যে অ্যাডাপটিভ ইমিউনিটি, এর বিপরীতে যে তোমার ইমিউনিটি তৈরি হলো, এটা হবে কি? সেলফ মানে হলো কি, যে আমাদের যে বডির যে নিজের নর্মাল সেলগুলো, এটাকে তারা সেলফ বলে নেবে। আর নন সেলফ হলো বাইরে থেকে ফরেন ম্যাটেরিয়াল, সেটা হলো নন সেলফ। তাহলে এটা তারা চিহ্নিত করবে। চিহ্নিত করে যদি বডির, কিন্তু তারা কিন্তু এই ইমিউনিটি বডির কোনো টিস্যুর বিপরীতে কাজ করবে না, তারা শুধুই কাজ করবে তোমার হলো ফরেন যে ম্যাটেরিয়াল যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, তাদের বিপরীতে কাজ করবে। এটা হলো তোমার সেলফ এবং নন সেলফ রিকগনিশন। লেট অ্যাকশন। লেট অ্যাকশন বলতে কি বোঝায়? যে যেমন স্কিন এবং মিউকাসমেন্ট, এরা কি করে? যখন একটা ব্যাকটেরিয়া যখন প্রবেশ করলো স্কিন দিয়ে, তখন কি করবে? স্কিনে কি আছে তোমার? সেখানে ল্যাকটিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থাকে কোথায়? তোমার হলো থাকে কোথায়? ও সুইট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, তাই তো? তো সেখান থেকে কি সেবাম সিক্রেশন, সেবামে থাকে ল্যাকটিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলোর পিএইচ কি? অ্যাসিডিক। এগুলো তোমার কি? ডেনন কাজ করবে।
এই জন্য তোমার ইমিডিয়েট অ্যাকশন বলা আছে। আর লেট অ্যাকশন তোমার যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কেন বলা আছে, তোমার একটা বডিতে যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করলো তখন প্রথমে যাবে তোমার ফ্যাগোসাইটিক সেলগুলো যাবে। ফ্যাগোসাইটিক সেল তাকে ইনগাল্ফ করবে, তাকে ভেঙে ফেলবে, ভেঙে দেওয়ার পরে সেগুলো আবার নিয়ে যাবে তোমার লিম্ফোসাইটের কাছে। লিম্ফোসাইট অ্যাক্টিভেশন হয়, তারপর আবার অ্যান্টিবডি কিছু তৈরি করবে, আবার কিছু ইফেক্টিভ সেল তৈরি করবে। তারপর অনেক সময় লাগে। এগুলো এখন বুঝবো না, আরেকটু পরে বুঝবা। আপাতত এইটুকু খালি জানা রাখো। সেল কি কি ইনভলভ, এখানে হলো বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, পরে আমরা আসতেছি। আপাতত জানা রাখো হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল, এই হলো ক্রাইটেরিয়া। এখন এই যে দুটার ক্রাইটেরিয়া যদি বুঝে থাকো তাহলে এটার একটি ইনেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি এটা কম্পারিজম একটা আসতেছে, পার্থক্য বলবো পরে আসতেছে। এটা এখান থেকে এই পয়েন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করবো আরো পরে। এখন এই যে ক্রাইটেরিয়া গুলো আমরা একটু ইলাবোরেটলি আলোচনা করি। স্পেসিফিক বলা হলো, হাইলি স্পেসিফিক, তাই তো? যেমন তোমার ইনেট ইমিউনিটিতে ইটস অ্যাকশন ইজ ভেরি স্পেসিফিক, ক্যান ডিস্টিংগুইশ বিটুইন মাইনর ডিফারেন্স এবং অ্যান্টিজেন। এক্সাম্পল কি? Antibody produced against an organism, say poliovirus, will not be effective against another organism, say HIV. যেমন ইনেট ইমিউনিটি কি বলা হলো, এরা নন স্পেসিফিক। কেন বলা হলো? স্কিন এবং মিউকাস হবে না, এরা কি করে যে কোনো অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে, যার ফলে এগুলো কিন্তু স্পেসিফিক বলা যায় না, তাই তো? আর এই যে তোমার অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে যে অ্যান্টিবডি তৈরি হলো, সে যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিপরীতে তৈরি হলো তার বিপরীতে কাজ করবে। যেমন পলিও ভাইরাসের বিপরীতে যে অ্যান্টিবডি তৈরি হলো, সে শুধু পলিও ভাইরাসের বিরুদ্ধেই কাজ করবে, সে কিন্তু অন্য ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না। সে এইচআইভি বলো বা বক্স বলো, অন্য ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে স্পেসিফিক। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য। মেমোরি সেলটা তোমরা এখনই অতটা ভালো বুঝবে না, শুধু একটু জানো, তারপরে আমরা যখন ওই যে সেলস পড়বো তখন একটু জানবা, এবং ইমিউন রিয়াকশন যখন পড়বো তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আবার জানে রাখো, মেমোরি সেলস আর লং লিভ বি অ্যান্ড টি সেল। লং লিভ, এই যে বি এবং টি সেল, এগুলো কিন্তু তোমার কি বি এবং টি সেল, এগুলো কি কম দিন বাঁচে না? কিন্তু এগুলো থেকে যখন তোমার মেমোরি সেল তৈরি হয় তখন কিন্তু অনেক দিন তারা বেঁচে থাকে, ইভেন লাইফ লং। যেমন বি লিম্ফোসাইট, এরও বিপরীতে কিন্তু তোমার মেমোরি সেল তৈরি হয় টি সেল। টি সেলের বলতে তোমার সাইটোটক্সিক টি সেল এবং হেল্পার টি সেল, এখানেও তোমার মেমোরি সেল তৈরি হয়, ঠিক আছে? যেমন নিউট্রোফিল কয়দিন বাঁচে? মাত্র তোমার 12 ঘন্টা মানে বাঁচে, কিন্তু নিউট্রোফিল অবশ্য হয় না। আচ্ছা, যাই হোক, এ পর্যন্ত জানে রাখো। In the process of activation of both T and B cells, there will be production of memory cell of both types. আচ্ছা, তারপর কি হলো? During further exposure, memory cells will be activated and will give heightened and more effective immune response. মানে হলো কি, যে এটা যদি ফিগার দেখাতাম তাহলে ভালো হতো, ফিগারে পরে আমি দেখাবো। আপাতত জানে রাখো যে একটা মাইক্রো অর্গানিজম যখন আমাদের বডিতে প্রবেশ করবে তখন কি করবে? ফ্যাগোসাইটিক সেল তাকে ইনগালভ করে নেবে, ফ্যাগোসাইট করবে, করার পরে কি হবে? তাকে ভেঙে ফেলবে, করে স্মল পিসে তৈরি করবে। এগুলো আবার করবে কি? তোমার ফ্যাগোসাইটিক সেল আবার তোমার নিয়ে যাবে কোথায়? এগুলা পুলিশ হিসেবে কাজ করে, এরা নিয়ে যাবে কোথায়? তোমার টি সেলের কাছে নিয়ে যাবে, সেটা সাইটোটক্সিক টি সেল অথবা হেল্পার টি সেল, এখানে নিয়ে যাবে। নিয়ে গেলে যদি হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হয় তাহলে হেল্পার টি সেলকে দুইটা জিনিস তৈরি হবে, দুটা কাজ হবে। তখন হেল্পার টি সেল করবে কি? একটা বি সেলকে অ্যাক্টিভেশন করবে, আরেকটা হবে হেল্পার টি সেলকে মেমোরি সেল তৈরি হবে। আচ্ছা, আর হেল্পার টি সেল যখন তোমার বি সেলকে কাজ উপরে কাজ করবে, তখন বি সেল থেকে ট্রান্সফার হবে কি? প্লাজমা সেল থেকে হবে, প্লাজমা সেল থেকে তৈরি হবে অ্যান্টিবডি, ঠিক আছে? আর এই যে মেমোরি সেল তৈরি হলো, একটা হলো মেমোরি হেল্পার টি সেল তৈরি হলো। আচ্ছা, আরেকদিকে হবে কি? তোমার সাইটোটক্সিক টি সেল যখন অ্যাক্টিভেশন হলো তখন সেখান থেকে একটা মেমোরি সেল তৈরি হবে, আরেকটা হবে ইফেক্টর টি সেল। ইফেক্টর টি সেল কি করবে? সেখানে তোমার যে অর্গানিজম আছে তার বিপরীতে তারা কাজ করবে।
তাহলে এই যে মেমোরি সেল গুলো তৈরি হলো, এগুলো আমি চলে যাবো, কোচিং এ যাবো। এখান থেকে চার্জ দিতে পারবি নাকি? বহুদিন তারা বেঁচে থাকবে। এবং বেঁচে থাকার সুবিধা হলো কি, একটা বইটা কি হচ্ছে? যার এগেনস্টে কথা বলেও না, যার এগেনস্টে মনে করেন, যার এগেনস্টে তৈরি হলো, যার এগেনস্টে তৈরি হলো মেমোরি সেলটা, জাকির মিউট কর। ওই ব্যাকটেরিয়া আবার যদি প্রবেশ করে, তাহলে সেই মেমোরি সেলটা আবার অ্যাক্টিভেশন হবে এবং আবারও তোমার ইমিউন রেসপন্স করবে। ঠিক আছে, একই হবে। আপাতত এইটুকু জানা রাখো, তারপরে মেমোরি সেলটা আরো ক্লিয়ার হবে, আবারও বলবো তোমরা যদি তোমার বলো। আপাতত এইটুকু জানে রাখো, এখন অতটা বুঝবা না। যেমন এই যে এক্সাম্পল দেওয়া হলো, ম্যানি ইনফেকশাস ডিজিজ ডু নট অকার টুয়াইস। দুইবার হয় না। কিছু কিছু যেমন পলিও হইলে আর দ্বিতীয়বার হবে না, মিজেলস হলে আর দ্বিতীয়বার হবে না। ঠিক আছে, এইগুলো যেমন কি জন্য হয়, ইনফেকশন গিভ রাইজ টু মেমোরি সেল হুইচ উইল প্রিভেন্ট ফার্দার ইনফেকশন। যেমন এক্সাম্পল এগুলো দিলাম। আরেকটা কি কাজ করে, যেমন আমরা ভ্যাকসিন দেই, ভ্যাকসিন কি করে, ভ্যাকসিন কি ডাইরেক্টলি কাজ করে? ভ্যাকসিন দিলে হয় কি, সেখানে এই যে তোমার মেমোরি সেল তৈরি হয়ে থাকে। ঠিক আছে, মেমোরি সেলগুলোই তখন তোমার লাইফ লং ইমিউনিটি দেয়। ঠিক আছে, তারপর সেলফ এবং নন সেলফ রিকগনিশন। এখানে দেখো, অ্যাডাপটিভ ইমিউনিটি ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন সেলফ অ্যান্ড নন সেলফ। ইট অ্যাটাকস নন সেলফ অ্যান্টিজেন, মানে ফরেন বাইরে থেকে যেগুলো আসবে তাদের বিরুদ্ধে কাজ করবে। তারা কখনোই, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, এগুলো কি অবশ্যই বডির ভিতরে থাকে না, ফরেন সাবস্টেন্স, তাই তো? তখন এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা তৈরি হলো, সেটা তারা শুধু ওকে নন সেলফ হিসেবে রিকগনাইজ করবে এবং তাকে মেরে ফেলবে। এটা একটা। আরেকটা হলো, এই যেমন তারা কিন্তু নিজের টিস্যুকে, এই যে ইমিউনিটি তৈরি হলো, তারা কিন্তু নিজের টিস্যুর বিপরীতে কাজ করবে না। কিন্তু যেমন গ্রাফট মানে যে তোমার টিস্যু গ্রাফটিং করা হয়, যেমন কারো কিডনি দেওয়া হয়, তাই তো? কিডনি মনে করো দেওয়ার আগে কি করা হয়, ম্যাচিং করা হয়। যদি ম্যাচিং করা না হয় তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে রিজেকশন হয়ে যায়, তাই তো? এটাই যা বোঝাচ্ছে। এটা পরে আবারও আসবো। এখন ইমিউনিটিতে সেল কি কি আছে অলরেডি আমরা জানছি, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের মাধ্যমে যে ইমিউনিটি তৈরি হয় সেটাকে বলি হিউমারাল ইমিউনিটি অথবা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, যেহেতু অ্যান্টিবডি তৈরি হয়। আর টি লিম্ফোসাইট কি হয়, এটা দুই ধরনের। একটা হলো টি লিম্ফোসাইট, ইট গিভস সেলুলার ইমিউনিটি, হ্যাঁ, ইমিউন রেগুলেশন অ্যান্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি। আপাতত এটুকু জানে রাখো, পরে আবার পড়তেছি। আমি বললাম যেগুলো অঙ্কের মতো, একটার সঙ্গে আরেকটা মিল থাকবে, যা ফলে প্রথমেই তোমরা বুঝবা না। এখন অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা ভাগ করব দুই ভাগে। আগে তো বলেছি, তাই তো? অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি, তাই তো? আবার অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটিকে আমরা ভাগ করছিলাম কি হবে, অ্যাক্টিভ ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, দুটাকে ভাগ করছিলাম এইভাবে। ওইটাই এখন আমরা আরেকটু আলোচনা করি। বললাম তো এগুলো রিভিউ ক্লাস জাস্ট। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি কাকে বলা হয়? It is that type of immunity where immunocompetent cells of the body participate actively. যেমন ধরো, আচ্ছা এটা শেষ করে নেই। It is artificial immunity. যেমন এক্সাম্পল দেওয়া হচ্ছে, অ্যান্টিজেন বা ইমিউনোজেন ইন্টারস ইনটু দ্য বডি, প্রবেশ করলো, তারপর কি হবে, ইমিউন রেসপন্স অকার, অ্যান্টিবডি আর প্রডিউসড এবং টি লিম্ফোসাইট অলসো স্টিমুলেটেড। Since body production its own immunity, it takes some time to develop, say 1-2 weeks. আচ্ছা, এখানে ওই আগের জিনিসটা বললাম যে অ্যাক্টিভ ইমিউনিটি বলা হচ্ছে, ইট ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি হোয়ার বডিজ ইমিউন সিস্টেম আর অ্যাক্টিভলি পার্টিসিপেট। বডির ইমিউন সিস্টেম অ্যাক্টিভলি পার্টিসিপেট। যেমন তোমার বলা হয় কি, এই যে আগে উদাহরণ দিলাম যে যখন একটা ফরেন ম্যাটেরিয়াল আমাদের বডিতে প্রবেশ করতেছে, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস
প্যারাসাইট প্রবেশ করতেছে, তখন কি হবে? এগুলো তো ফরেন। এখন প্রথম যাচ্ছে কি ফ্যাগোসাইটিক সেল, তাকে ইনগাল করতেছে, মেরে ফেলতেছে, তারপরে সেগুলো আবার ধরে নিয়ে যাচ্ছে কোথায়? তোমার লিম্ফোসাইট, সেটা আইদার বি লিম্ফোসাইট অথবা টি লিম্ফোসাইট। তারপর সেগুলো আবার অ্যাক্টিভেশন হচ্ছে, তারপরে কাজ করতেছে, কিছু অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যেটা হচ্ছে হিউমারাল ইমিউনিটি বা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। আবার সাইটোটক্সিক সেল, এটা আবার কি করবে? এটা যখন অ্যাক্টিভেশন হবে, সে আবার কি করতেছে? সে তখন ডাইরেক্টলি ভাইরাস ইনফেক্টেড সেলকে সে মানে মেরে ফেলবে। তো এই যে প্রসেসটা হয়তো কিন্তু অনেক সময় লাগে, তবে এটা কিন্তু তোমার সময়টা লাগে, এটাই বলা হচ্ছে। হুম? এবং এখানে সময় লাগে, এবং এখানে কি বডির ইমিউন সিস্টেম গুলা কি অ্যাক্টিভলি পার্টিসিপেট করলো না? অ্যাক্টিভলি পার্টিসিপেট করলো। এই জন্য বলা হচ্ছে এটা, এই জন্য বলা হচ্ছে ইট ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি হোয়ার ইমিউনোকম্পিটেন্ট সেলস অফ দ্য বডি পার্টিসিপেট অ্যাক্টিভলি। ইমিউনোকম্পিটেন্ট সেল বলতে তোমার ওই যে বি সেল, টি সেল, এই দুটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে এখানে, অথবা বডির ইমিউন সিস্টেম অ্যাক্টিভলি পার্টিসিপেট। আচ্ছা, এটাই হলো অ্যাক্টিভ ইমিউনিটি, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। এখন ন্যাচারাল আর্টিফিশিয়াল, আর এই যে ইমিউনিটি তৈরি হলো, এটা বহুদিন থেকে যাবে। কি জানো? ডিউ টু মেমোরি সেল প্রোডাকশন। এখন এসো এক্সাম্পল দেখো, ন্যাচারাল ইমিউনিটি এটা কাকে বলি আমরা? যেমন ইনফেকশন হলো, অ্যান্টিজেন ভাইরাস বা ব্যাকটেরিয়া ইন্টারসিন বডি প্রবেশ করলো, তারপর কি হয়? ইন্টারেস করলেই সে যে ডিজিজ করবে তা কিন্তু নাই। যখন ডিজিজ করবে তখন আমরা বলবো ক্লিনিক্যাল সাইন সিমটম প্রকাশ হয়। আবার অনেক সময় দেখা যায় কি সাইন সিমটম থাকে না, তখন আমরা বলি সাব ক্লিনিক্যাল ইনফেকশন। এই জন্য বলা হচ্ছে যে বোথ ক্লিনিক্যাল আর সাব ক্লিনিক্যাল ইনফেকশন কজ ডেভেলপমেন্ট অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর আমরা কি বলছিলাম? যে ইমিউনিটি when which develops after clinical or subclinical infection is called natural immunity, তাই তো? এটাই ডেফিনিশন, এটাও এক্সাম্পলে দিতে পারো। আর আর্টিফিশিয়াল ইমিউনিটি কাকে বলছিলাম? যেমন ভ্যাকসিনেশন, আরেকটা বললাম কি এখানে ভ্যাকসিন দেওয়ার পরে কি হয়? এটা ইমিউনিটি তৈরি করে ডাইরেক্টলি। আচ্ছা, এটা আপাতত ওই ভ্যাকসিন দেওয়ার পরে হয় কি মেমোরি সেল তৈরি হয়, তো তারপরে সেটা ইমিউনিটি দেয়, এটা বলবো। যেমন ডিপিটি যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে কি হবে? তখন কি কিন্তু ডিপথেরিয়া পারটেটাস এবং কি টিটানাস আর হইতে পারবে না, এটাই জাস্ট বলা হচ্ছে। আর প্যাসিভ ইমিউনিটি কাকে বলা হচ্ছে? ইট ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি হোয়ার বডির ইমিউন সিস্টেম নট অ্যাক্টিভলি পার্টিসিপেট। এখানে প্রিফর্ম অ্যান্টিবডি, আগে থেকে অ্যান্টিবডি তৈরি করা থাকে, সেগুলো দেওয়া হয় কি জন্য? ফর ট্রিটমেন্ট পারপাস। আমার ট্রিটমেন্ট, একটা রোগী অসুস্থ হয়ে গেছে, তাকে ভালো করতে হবে, তাই তো? তখন আমরা প্রিফর্ম অ্যান্টিবডি দেই। যেমন তোমার কারো টিটানাস হলো, তখন কি করবো? কি দেওয়া হয়? আইজিজি, হ্যাঁ, টিটানাস টিআইজি দেওয়া হয়, টিটানাস ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয় ডাইরেক্টলি ট্রিটমেন্ট করার জন্য। এটা তাহলে আমরা পড়ি আবারও। It is that type of immunity where preform antibodies introduced into a host for a specific immunity. এটা তাই তো? আমি ওই বললাম যে বারবার একই জিনিস বলতেছি। ইট ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি। এটা হলো দুই ধরনের ইমিউনিটি, আর একটা আর্টিফিশিয়াল ইমিউনিটি। ন্যাচারাল কাকে বলবো? ন্যাচারালটা কোনটা? এগুলো এগুলো বলতেছে না। আচ্ছা, এখানে দেখো ন্যাচারালটা দেখো, প্যাসিভে ন্যাচারাল ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি। এখন ধরো একটু পরে আসতেছি, এখানে যত প্রিফর্ম অ্যান্টিবডি দেওয়া আছে, পূর্ব থেকে অ্যান্টিবডি তৈরি করা আছে সেটা দেওয়া আছে। এই যে অ্যান্টিবডি কিন্তু এর হাফ লাইফ কিন্তু কম। যেমন আইজিজি হাফ লাইফ মাত্র তোমার 23 দিন, এটা বেশি দিন বাঁচবে না। আইজিএম
মাত্র তোমার 3-4 দিন বাঁচে, যার ফলে এটা কিন্তু লাইফ লং ইমিউনিটি দেবে না, কম সময় তারা ইমিউনিটি দেবে। এক্সাম্পল দেখো, ন্যাচারাল ইমিউনিটি দেখো, প্লাসেন্টার মাধ্যমে কি যায়, ইমিউনোগ্লোবিন জি প্লাসেন্টা ক্রস করে, তাই তো? এটা যখন তোমার যে বাচ্চা পেটে থাকে, ইউটেরাসে, তখন প্লাসেন্টা ক্রস করে বাচ্চা শরীরে যাচ্ছে, যা ফলে কি তখন বাচ্চাকে ইমিউনিটি দিচ্ছে, তাই তো? এবং বলা যায় যে 6 মাস এই পর্যন্ত তাকে ইমিউনিটি দিবে, তারপরে এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। তারপরে আরেকটা যায় কি, আইজিজি, তোমার ডেলিভারি হয়ে গেল তখন ব্রেস্ট মিল্ক, তাই তো? এই যে 6 মাস পর্যন্ত যাবে, দিবে। তারপর ধরো ধরো ব্রেস্ট মিল্কের মাধ্যমে কি যায়, যেমন কলোস্ট্রাম, এর মাধ্যমে কি যায়, আইজিএ, তাই তো? এটাও যতদিন ব্রেস্ট ফিডিং করবে, বেশ 6 মাস পর্যন্ত এরা কিন্তু ইমিউনিটি দেয়। ঠিক আছে, তাহলে হলো ন্যাচারাল ইমিউনিটি গেল। আর একটা হলো প্যাসিভ ইমিউনিটি, আর্টিফিশিয়াল। এখানে কি বলা হয়, কোনো কোনো অসুখ হলো যখন অ্যান্টিবডি ডাইরেক্টলি দিতে হবে ট্রিটমেন্ট পারপাজে, আমাকে রোগী ভালো করতে হবে, তখন প্রিফর্ম অ্যান্টিবডি দিতে হবে। যেমন কোন ক্ষেত্রে আমরা দেই, যেমন তোমার কারো হলো টিটাস হইলো, তখন আমি যদি টিটাস টক্সাইড দেই তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে কাজ করবে না, তখন দিতে হয় টিআইজি, ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। দিলে কি হবে, সঙ্গে সঙ্গে সে কাজ করবে, তাই তো? তাহলে প্রিফর্ম অ্যান্টিবডি ডাইরেক্টলি দেওয়া হলো। আচ্ছা, এটিএস এখন আর দেওয়া হয় না, এডিএস এখনো ব্যবহার এগুলো উঠে গেছে। যাক, আমি আগে যেটা বললাম টিআইজি বললাম, এটা খেয়াল রাখো। এখন এসো, এই যে এত যে অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি আমরা কম্পেয়ার করলাম, আলোচনা করলাম, ওটাই এখন তোমরা ইয়ে করো, কম্পেয়ার করি ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। কিভাবে করতেছি, অ্যাক্টিভ পার্সন অফ দ্য হোস্ট, আগে বললাম অ্যাক্টিভ ইমিউনিটি কি বললাম, বডি ইমিউন সিস্টেম আর অ্যাক্টিভলি পার্টিসিপেট, কিভাবে করলো আমি তো বললাম অলরেডি। আর প্যাসিভ ইমিউনিটি কি হলো, বডি ইমিউন সিস্টেম আর নট অ্যাক্টিভলি পার্টিসিপেট, হিয়ার দ্য প্রিফর্ম অ্যান্টিবডি ইজ ইন্ট্রোডিউসড ইনটু দ্য হোস্ট। আবারও বলি, যে অ্যাক্টিভ ইমিউনিটিতে কি হয়, একটা ব্যাকটেরিয়া ভাইরাস বডিতে প্রবেশ করলো, তারপরে ফ্যাগোসাইটিক সেল তাকে ইনকাল্প করলো, ভেঙে দিল, তারপরে সে নিয়ে গেল কোথায়, টি সেলের কাছে। টি সেল তখন অ্যাক্টিভেশন হয়ে কি করবে, একটা মেমোরি সেল তৈরি হবে, তারপরে কিছু অ্যান্টিবডি তৈরি হবে, তাই তো? তাহলে এই যে কাজটা করতে গেলে একটা হচ্ছে কি, তোমার বডির ইমিউন সিস্টেমের অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, তাই তো? একটা হলো অ্যাক্টিভিটি পার্টিসিপেট করতেছে। আর এই যে এতগুলা প্রসেস স্টেপ করতে গেলে সময়টা তোমার বেশি লাগতেছে, সময়টা বেশি লাগতেছে। আর একটা কি হচ্ছে, তোমার মেমোরি সেল তৈরি হচ্ছে। মেমোরি সেল তৈরি হওয়ার জন্য কি, ওখানে মেমোরি সেল তৈরি হওয়ার ফলে হবে কি, ভবিষ্যতে আবার যদি সেই অর্গানিজমটা আবার বডিতে প্রবেশ করে, তাহলে কি হবে, সেই অর্গানিজম সেই ডিজিজটা হবে না। এবং মেমোরি সেল তৈরি হওয়ার জন্য আরেকটা হবে কি, যে অ্যান্টিবডি যেটা তৈরি হবে সেটা বহুদিন বাঁচবে, কারণ মেমোরি সেলগুলো বহুদিন বাঁচে, তাই তো? এই জিনিসটা আবার দেখো, তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি হবে কি, বডির ইমিউন সিস্টেম আর অ্যাক্টিভলি পার্টিসিপেট। আর প্যাসিভ ইমিউনিটি হলো বডির ইমিউন সিস্টেম আর নট অ্যাক্টিভলি পার্টিসিপেট। এখানে কি করা হচ্ছে, হ্যাঁ দ্য প্রিফর্ম অ্যান্টিবডি ইজ ইন্ট্রোডিউসড ইনটু দ্য হোস্ট। কি করে হলো, একটা বডি একজনের টিটানাস হলো, তাকে বাঁচাতে হবে, তখন আমরা কি দেব, টিআইজি। টিআইজিটা কি, এটা আগে থেকেই মানুষের শরীর থেকে তৈরি করা হয়, অ্যান্টিবডি তৈরি করা হয় থাকে কমার্শিয়ালি। টিটানাস হলো তখন আমরা ডাইরেক্টলি দেবো, তাহলে এটা কি বলতে পারি আমরা প্রিফর্ম অ্যান্টিবডি, তাই তো? এখন এই অ্যান্টিবডি যখন দেওয়া হচ্ছে, তখন রোগীটা ভালো হয়ে গেল। খারাপ দিক হলো কি, রেডিমেড, তাই তো, যার ফলে সে ইমিডিয়েট অ্যাকশন করবে। কিন্তু খারাপ দিক হলো যে এখানে তো মেমোরি সেল তৈরি হচ্ছে না, মেমোরি সেল যেহেতু তৈরি হয় না, যার ফলে তোমার এই যে ইমিউনিটি কতদিন দেবে, লং লাস্টিং ইমিউনিটি দেবে না, শর্ট টাইমের জন্য দেবে। ঠিক আছে, ওই এক্সাম্পল দুটো খেয়াল রাখো, ওই এক্সাম্পল দুটো যদি খেয়াল রাখতে পারো তাহলে তোমার কম্পারিজন সুবিধা হবে।
তাহলে এই জন্য প্যাসিভ ইমিউনিটি কি বলা হচ্ছে, body's immune system are not actively participate have preform antibodies produced। আর এই যে যেটা এটা রেডিমেড, তাই তো রেডিমেড হওয়ার জন্য এটা ইমিডিয়েট ইফেক্ট। আর তোমার অ্যাক্টিভ ইমিউনিটি কি অনেকগুলো স্টেপ পার হচ্ছে, যার ফলে কি অ্যাকশন হতে সময় লাগবে, 5 থেকে 10 দিন সময় লাগে, বা সে 7 to 10 days বলতে পারো। আর অ্যাক্টিভ ইমিউনিটিতে কি মেমোরি সেল তৈরি হয়ে থাকে তোমার আগে জানছো। আর প্যাসিভ ইমিউনিটিতে মেমোরি সেল তৈরি হয় না। আর অ্যাক্টিভ ইমিউনিটিতে কি হয়, যে ইমিউনিটি যেটা তৈরি হলো সেটা লং লাস্টিং ইমিউনিটি দেবে। আর প্যাসিভ ইমিউনিটি কি হবে, শর্ট লাস্টিং ইমিউনিটি দেবে। কি জন্য লং লাস্টিং ইমিউনিটি দেবে, সেখানে তোমার মেমোরি সেল তৈরি হলো। মেমোরি সেলগুলো কি মানে কি লং ডেফিনেশন কি বলেছিলাম, লং লিভড বি সেল অফ টি সেল কল্ড মেমোরি সেল। এগুলো বহুদিন বাঁচবে, তাই তো। যেমন আবার যদি তোমার এই যে তাহলে এটা ইট গিভস লং লাস্টিং ইমিউনিটি, ইভেন লাইফ লং ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি যেগুলো তোমার এই যে অ্যান্টিবডি দেওয়া হলো, এগুলো তো হাফ লাইফ মনে করো এই যে 23 দিন, কিছুদিন পরে এটা মারা যাবে, যা বলে কি শর্ট লাস্টিং ইমিউনিটি দেবে। অ্যান্টিবডি প্রোডাকশন অ্যাক্টিভ ইমিউনিটিতে তোমার অ্যান্টিবডি তৈরি হতে পারে, অথবা তোমার ইফেক্টিভ টি সেল তৈরি হতে পারে, এটাও পরে আমরা আরো ভালো করে জানবো। আর প্যাসিভ ইমিউনিটিতে অ্যান্টিবডি তৈরি হয় না, এখানে কি হয় প্রিফর্ম অ্যান্টিবডি দেওয়া হয়। সেকেন্ডারি ইমিউন রেসপন্স অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি হয়, আর প্যাসিভ ইমিউনিটিতে হয় না। একটু পরে বলেছি, ক্লাসে আছে। আচ্ছা, এখন সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এখন আমরা যে ইমিউন রেসপন্স দুই ধরনের, একটা প্রাইমারি ইমিউন রেসপন্স এবং সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এটা আমরা এখন এই টার্মটা খালি জানা রাখো, আমরা পরে এটা পড়ব। অ্যাক্টিভ ইমিউনিটিতে হয়, কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে হয় না। কেন হয় না সেগুলো পরে আমরা পড়ব। ইউজ কি অ্যাক্টিভ ইমিউনিটি টু প্রিভেনশন অফ ডিজিজ। হ্যাঁ, যেমন ডিপিটি, এই যে আমরা এপিআই প্রোগ্রামে যে ভ্যাকসিন দেই, ভ্যাকসিন কি জন্য দেই, প্রিভেনশন পারপাজে। কি জন্য বলা হয় যে যেমন কি প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিওর, তাই তো। আর প্যাসিভ ইমিউনিটি কি হয়, ইউজ টু ট্রিটমেন্ট অফ ডিজিজ, যেমন টিআইজি দেওয়া হলো। তাহলে ক্লিয়ার এটা তাহলে ভালো করে পড়িও। এখন আমরা পার্থক্য করবো ডিফারেন্স বিটুইন ইনেট অ্যান্ড অ্যাডাপটিভ ইমিউনিটি। এতক্ষণ যে ইনেটিভ ইমিউনিটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি পড়লাম, যদি তোমরা যে ক্রাইটেরিয়া যেগুলো বললাম সেগুলো যদি ভালো করে পড়তে পারো, তা বুঝে থাকো, তাহলে তোমার এই যে কম্পারিজনের এটা সুবিধা হবে। টাইম অফ ডেভেলপমেন্ট, এই যে ইনেট ইমিউনিটি কি হবে, ইট ইজ প্রেজেন্ট বাই বার্থ and develops before exposure of an antigen। স্কিন বিকাশ মানে এগুলো কি গড গিফটেড, তাই তো। এগুলো কিন্তু জন্মের সময় তোমার তৈরি হয়ে থাকে, এগুলো কিন্তু, তাই তো। আর অ্যাডাপটিভ ইমিউনিটি কি হয়, এই যে ইমিউনিটি তৈরি হলো, কি হবে অ্যান্টিজেন বডিতে প্রবেশ করলো, তারপরে সেখানে অনেক স্টেপের মাধ্যমে যে ইমিউনিটি তৈরি হলো, এটা অর্জন করা হলো, যা বলে এটা হলো, এটাকে বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেভেলপস আফটার exposure of an antigen not present before birth। তাহলে এটা একটা জানলা। স্পেসিফিক নন স্পেসিফিক ইন অ্যাকশন, আগেই বলা হলো নন স্পেসিফিক। আর অ্যাডাপ্টিভিটি যেমন তোমার স্কিন মিউকাস আমি বললাম, যেগুলো কিন্তু সব ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে, যার বলা হচ্ছে নন স্পেসিফিক। আর অ্যাডাপটিভ ইমিউনিটি হাইলি স্পেসিফিক। কেন বলা হলো, বললাম যে যেমন পোলিওর এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হলো, সেটা পলের বিপরীতে কাজ করবে, কিন্তু এইচআইভি বা অন্য ভাইরাল ডিজিজের বিরুদ্ধে কাজ করবে না, এই জন্য বলা হচ্ছে হাইলি স্পেসিফিক। আর টাইপ অফ অ্যাকশন, ইমিউনিটি কি বললাম, ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন ডিফেন্স। তো অলরেডি আমি বলেছি অ্যাডাপটিভ ইমিউনিটি কি থার্ড লাইন ডিফেন্স। কে দেয় ফার্স্ট লাইন, কে সেকেন্ড লাইন দেয় জানতে হবে, থার্ড লাইন কে দেয় জানতে হবে। মেমোরি সেল ইনেট ইমিউনিটি তৈরি হয় না, আর অ্যাডাপটিভ ইমিউনিটি মেমোরি সেল তৈরি হয়। তারপর রেসপন্স টু সাবসিকুয়েন্ট এক্সপোজার অফ অ্যান অ্যান্টিজেন, ইনিশিয়াল অ্যান্ড সাবসিকুয়েন্ট রেসপন্স are same, and primary and secondary immune response differ
কোয়ান্টিটেটিভলি অ্যান্ড কোয়ালিটেটিভলি, এটা পরে আমরা ভালো করে জানবো। এগুলো প্রাইমারি ইমিউন রেসপন্স যখন পড়বো তখন জানবা, এখন আপাতত পড়ে যাও খালি। অনসেট অফ অ্যাকশন, ইনেট ইমিউনিটি হলো ইমিডিয়েট, কারণ আমি বললাম যে স্কিন মিক্রোস্পোমেন এগুলো কি করবে, সঙ্গে সঙ্গে কাজ করবে, তাই তো। আর অ্যাডাপটিভ ইমিউনিটি কাজ করতে সময় লাগবে, অনেকগুলো স্টেপ পার হতে হয়, 5 থেকে 10 দিন সময় লাগবে। সেল কি কি ইনভলভ, কম্পোনেন্ট যেগুলো আসো, আমি অলরেডি তোমার ইনেট ইমিউনিটিতে কম্পোনেন্ট কি বলেছিলাম, একটা হলো সেলুলার ফ্যাগোসাইটিক সেল বা, তাই তো, বা সেলুলার কম্পোনেন্ট বলেছিলাম, আরেকটা বলেছিলাম কি সলোরেবল কম্পোনেন্ট বলেছিলাম, তাই তো। যেমন ইনেট ইমিউনিটিতে কি সেল আছে, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল এবং ন্যাচারাল কিলার সেলস। আর অ্যাডাপটিভ ইমিউনিটিতে বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট। তবে এখানে ম্যাক্রোফেজ কিন্তু দুই দিকেই কাজ করে, ইনেট ইমিউনিটিতে কাজ করে এবং অ্যাডাপটিভ ইমিউনিটি, এই দুই জায়গায় কাজ করে। এটা কিন্তু অনেকে কিন্তু তোমাকে বলতে পারে। আচ্ছা, আর এই সলবল কম্পোনেন্ট বা হিউম্যান ইমিউনিটি, ইনেট ইমিউনিটি থেকে দেবে কমপ্লিমেন্ট ইন্টারফেরন, আর অ্যাডাপটিভ ইমিউনিটি থেকে দেবে অ্যান্টিবডি। আর এই যে ইনেট ইমিউনিটি থাকে কোথায়, বোথ ভার্টিব্রেট অ্যান্ড ইনভার্টিব্রেট, আর অ্যাডাপটিভ ইমিউনিটি থাকে হলো অনলি ইনভার্টিব্রেট। এই হলো কম্পারিজন। এখন আমরা আসি হলো ইয়েতে আসো, স্যার একটা প্রশ্ন ছিল। আমরা একটু আগে এটা নিয়ে আগে, ওইটা আবার গেল কোথায়, এটাকে দেখা যাচ্ছে, এটাকে দেখা যাচ্ছে, হ্যালো। না স্যার, স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার। আর তাহলে আবার তাহলে লিভ করে আবার আমি করি, এখন দেখা যায়, এখন দেখা যায়। হ্যাঁ, জি স্যার, আসছে এখন। আচ্ছা, প্রশ্ন কে বললো বলো। স্যার করোনা থেকে যে পরবর্তীতে মানে ইমিউনিটি যে অর্জন হচ্ছে মানে মানে অটোমেটিক, তো সেটা স্যার কতদিন থাকে এটা জানতে চাচ্ছি আর কি। আর দ্বিতীয়বার যে পরবর্তীতে, হ্যাঁ, এটাই বলা মুশকিল, এটাই বলা মুশকিল কি জন্য, যেমন তোমার ডেঙ্গু ভাইরাস বলি, তাহলে বুঝবা। ডেঙ্গু ভাইরাসে হয় কি, সাব টাইপ তোমার 4টা আছে, সেরো টাইপ 4টা, ডেঙ্গু 1, 2, 3, 4, তাই তো। এখন ডেঙ্গু 1 দ্বারা যদি কারো ইনফেকশন হয়, তাহলে ভবিষ্যতে ডেঙ্গু 1 আর হবে না, কিন্তু ডেঙ্গু 2 কিন্তু হবে, ডেঙ্গু 2, 3 এগুলো 4 হবে, ঠিক আছে। ডেঙ্গু 2 দ্বারা যদি কারো ইনফেকশন হয়, তাহলে ডেঙ্গু 2 আর ইনফেকশন ভবিষ্যতে আর হবে না, কিন্তু ডেঙ্গু 1, 3, 4 এগুলো হবে। তেমন এই যে করোনা ভাইরাস, এইটা নিয়ে সায়েন্টিস্ট এখনো কিন্তু দ্বিধাবিভক্ত। কি জানো, এই ডেঙ্গু ভাইরাসটা যেমন আরেকটা এক্সাম্পল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এর বিপরীতে কিন্তু এখনো কিন্তু ইফেক্টিভ ভ্যাকসিন তৈরি করা হয় না। কি যেন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তোমার রিপিটেডলি তোমার মিউটেশন হয়, হ্যাঁ, তার জেনেটিক্যালি তার চেঞ্জ হয়, যা ফলে কিন্তু এখনো তার ইফেক্টিভ অ্যান্টিবডি তৈরি, ভ্যাকসিন তৈরি করা হয়নি। তেমনই তোমার এই যে তোমার এই যে করোনা ভাইরাস এই যে আসলো, এ বন্ধু এর যে কতগুলো টাইপ মানে আসছে বলা যাচ্ছে না। বাংলাদেশে পর্যন্ত আমাদের দেশে 4টা টাইপ চলে আসছে, এবং আরো কিন্তু কন্টিনিউয়াসলি সে কিন্তু মিউটেশন করতেছে, যা ফলে এটার ইমিউনিটি কতদিন দেবে এটা কিন্তু আমরা কিন্তু এখনো আনসার্টেন, এটা কেউ বলতে পারতেছে না। এবং এটাও বলা হচ্ছে যে ভ্যাকসিন দেব, এই যে ভ্যাকসিন যে আসবে এটাও যে কতটা এফেক্টিভ হবে এটাও বলা মুশকিল, কিন্তু। তো এই জন্য তোমার মনে করো যেহেতু মিউটেশন হচ্ছে করোনা ভাইরাস, এখন যেহেতু মিউটেশন হচ্ছে, যে ভাইরাসের বিপরীতে যে সাবটাইপের বিপরীতে তোমার অ্যান্টিবডি তৈরি হলো, সেটাকে সে প্রিভেন্ট করবে, লাইফ লং করতে পারে ধরে নাও। কিন্তু ও মনে করো শেপ চেঞ্জ করলো, আগে ছিল মনে করো বিড়াল, তাই তো, পরে সে শেপ চেঞ্জ করে সে বাঘ হয়ে গেল, তাহলে সে
যখন বাঘ হয়ে গেল, বাঘটাকে সে কিন্তু এই আমাদের বডি কিন্তু আর সে প্রোটেকশন দিতেই পারবে না, ঠিক আছে? যা বলে ভ্যাকসিন আসলেই যে তোমার ইফেক্টিভ হবে বা ওই ইনফেকশন হলে যে সেকেন্ড টাইমস হবে না, এটা কিন্তু আমরা বলতে পারতেছি না, ঠিক আছে? জি স্যার। এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল, মানে কন্ট্রোভার্সি বলবো না এটা, এখন আমরা এই জন্য তোমার ডব্লিউএসও বলতেছে করোনা ভাইরাস কতদিন থাকবে, 3-4 বছর থাকতে পারে, এটা বলা মুশকিল। এই জন্য তো তোমাদের এই যে খুলে দেওয়ার উদ্দেশ্যটা কি, যে তাহলে আমরা কি 3-4 বছর খুলবো না? হ্যাঁ বলো, খুলবো না তাহলে? এই স্যার জন্য, তাই না? জি স্যার। এই জন্য তো মনে করো, যে সবকিছু খুলে দেওয়া উচিত, সবাই তো অবাধেই চলাফেরা করতেছে। হ্যাঁ এই জন্য তো দেখো তোমাদের এই যে আমাদের প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ দেওয়া উচিত কি জন্য? দেখো আমাদের দেশটা, এটা তো এখনো মনে করো গরিব কান্ট্রি। বিদেশে করতেছে কি, লকডাউন করে সেখানে কিন্তু খাবার বাড়ি বাড়ি পৌঁছা যাচ্ছে। আমরা গরিব কান্ট্রি, আমাদের পক্ষে কি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া সম্ভব? সম্ভব নয়। যার ফলে কিছুদিন কিন্তু লকডাউন করলো, লকডাউন করার পরে দেখা গেল যে না, এইভাবে তো গভর্নমেন্ট কতদিন খাবার দেবে মানুষকে, কতদিন দেবে? যা ফলে করলো কি, আমার প্রাইম মিনিস্টার করলো কি, উনি কিন্তু সেই গার্মেন্টস ফ্যাক্টরি বলো বা দোকান কলকারখানা সব কিন্তু ওপেন করে দিল। ওপেন করে দিয়ে কিন্তু সাময়িক একটা কিন্তু তোমার হয়তো সমস্যা হয়েছিল, কিন্তু এখন দেখো আবার আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি ঘুরে যাচ্ছে, আমাদের বিদেশে লোক যাচ্ছে, তারপরে দেশে বা দোকানপাট খুলে গেছে, এবং অর্থনৈতিক যে চালিকা শক্তি এখন কিন্তু আমাদের ভালো পজিশনে এখন আছে। কিন্তু কিন্তু অন্যান্য অনেক কান্ট্রি আছে যেগুলো তাদের অর্থনীতি ভেঙে গেছে, অনেক ভেঙে গেছে কিন্তু। তো এটা কিন্তু একটা বিশ্বকর্ণতার মতো কাজ করছে। এটা কিন্তু প্রথম যারা বিশেষজ্ঞ ছিল তারা সবাই এটা মানে সমালোচনা করছে, কিন্তু এখন আমরা বুঝতেছি ওই সময় যদি না খুলে যেত তাহলে দেশে হাহাকার পড়ে যেত, দেশে হাহাকার অবস্থা পড়ে যেত তাহলে, বুঝছো তো? এই জন্য খুব ভালো হয়েছে এটা। তো এই জন্যই তো এখন এই যে পর্যায়ক্রমে তোমার এই যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে। এখন ভয় আরেকটা আছে যে ফার্স্ট ঢেউ, প্রথম ঢেউ যেটা বলা হয়, তো আমাদের দেশটা কিন্তু এখনো প্রথম ঢেউটাই শেষ হয়নি। এখনো কিন্তু আমাদের প্রথম ঢেউ কখন বলা হয়, শেষ যখন 5% পজিটিভ হবে বা তার কম হবে তখন ফার্স্ট ফেজ বলা হয়। তো প্রথম ঢেউ কিন্তু এখনো আমাদের পজিটিভ হলো 10-15%, এখনো কিন্তু প্রথম ঢেউই শেষ হয়নি কিন্তু, ঠিক আছে? যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু সেকেন্ড ফেজ, দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। এখন তোমার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আবার ব্যাপকভাবে শুরু হয়ে গেছে। শীতকালে কি হবে বলা মুশকিল। তাই যাই হোক, জানি না, এগুলো পরে দেখা যাবে। আপাতত আমাদের কাজ করি। স্যার আমাদের কি মানে প্রফ নভেম্বরে হতে পারে ডিসিশন দিচ্ছে কোনো? হ্যাঁ হ্যাঁ, এ পর্যন্ত সেই সিদ্ধান্ত আছে, এবং আমরা তো পরীক্ষা সেইভাবেই নেবো, বুঝছো না? তোমার আসার পরে তোমাদের তো আগে তো আমরা করোনা টেস্ট করাবো, করার পরে তোমাদেরকে আইসোলেশন রাখবো। যেমন এই যে অলরেডি, যেমন এই যে ফিফথ ইয়ার যে পরীক্ষা নেওয়া হলো, ফিফথ ইয়ার যে যারা যে তোমার পরীক্ষা দিল প্রায় 34 জন দিল না, তোমার কি জানো পরীক্ষা দিচ্ছে কেন? এই যে তোমাদের ওরা প্রায় দিন 15-20 দিন হলো আসছে। স্যার স্যার পরীক্ষার তারিখ মনে হয় পিছিয়েছে একটু। কবে? স্যার 28 তারিখ গেছে স্যার। 28 তারিখের আগে মনে হয়। আচ্ছা, যে ভালো এটা, ওই জন্য তো তোমাদের একটু ভালো হলো, তোমাদের ক্লাস চলবে এখন, ঠিক আছে? ভালো একটা হলো যে তোমার যে এগিয়ে যাও, থার্ড ফেজটা তোমার এগিয়ে যাও, তোমাদের জন্য ভালো হলো এটা। কারণ পরে পরীক্ষা দিতে গেলে তোমার যে, আমি বারবার যেটা বলি যে পরে যদি তোমার অ্যাটেন্ড করতে চাও, তখন যদি রাজশাহী, রংপুর সবাই ক্লাস করে সিলেবাস চেঞ্জ করে, তোমাদের হইলো না, তখন তোমার পরীক্ষা কিভাবে দিবা? তারপরে তোমরা ক্লাস করে দাও, এটা ভালো হলো একটা। স্যার ডিসেম্বরের থার্ড উইকের যে নোটিশটা আসছে ওই নোটিশে কি স্যার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে? না না, এটা এখনো যেহেতু নোটিশ আগে আসুক তারপরে সেটা সিদ্ধান্ত, নোটিশ এখনো তো আসেনি। স্যার এই নোটিশটা তো মূলত দেওয়া হয়েছে স্যার ফরেনারদেরকে স্যার। ফরেনারদেরকে দেওয়া হলো কি জানো, যে ওদেরকে দেশ, তোমার ওই যে দেশে যখন আসবে ওই বিভিন্ন কান্ট্রি থেকে তো আসতে পারতেছে না, ওদেরকে ভিসা দিতে হবে না, তাই তো? ওরা বিমানে নিয়ে আসতে হবে, তাই তো? যা বলে ওদেরকে আমরা ওই যে আমরা কিন্তু অলরেডি কিন্তু বিভিন্ন ফেস থেকে লিস্ট দেওয়া হলো যে ফরেনার কে আছে, অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন তারা করবে কি, ওই যে ওখানে এমবাসিতে যাবে, তারা পাসপোর্ট করবে, ভিসা করবে, করে আবার তোমার এই যে ভিসার জন্য এই জিনিসগুলো ওদের নামগুলো পাঠাতে হবে, নামগুলো দেখবে,
তারপর ওরা ওখানে করোনা টেস্ট করবে, তারপরে এখানে আবার আসবে, এখানে আসার পরে আমরা করোনা টেস্ট করাবো। এবং তোমরা যখন আসবা তখনও দেখা যাবে আমরা করোনা টেস্ট করাবো, করার পরে তোমাদেরকে আইসোলেশন আবার রাখে দেবো। তখন তোমাদেরকে ফ্রি আর ওই যে ঘোরাফেরা করতে দেবো না, ঠিক আছে? এবং স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার মানে করোনা এফেক্টেড হয়ে কেউ মানে সুস্থ হওয়ার পর তার প্লাজমা দিয়ে যে ট্রিটমেন্ট করা হয়, ওই প্লাজমাটা স্যার কতদিনের মধ্যে নিলে হচ্ছে ভালো কাজ করবে? এখন প্লাজমা তো সবাইকে দেওয়া হয় না, মানে প্লাজমা তো যারা সবাইকে পরবর্তীতে এফেক্টেড হয় ওইটা নিয়ে যে ট্রিটমেন্ট করবে স্যার, তো ওইটা কতদিনের মধ্যে নিলে ভালো কাজ করবে? না, প্লাজমা তো কতদিনের মধ্যে সবাইকে তো দেওয়া হয় না। যারা খুব একবারে মনে করো ইন ডেঞ্জারে আছে, বিপজ্জনক পর্যায়ে আছে, তখনই তাকে দেওয়া হয়। আর প্লাজমাতে দেওয়া হয় কি জানো? প্লাজমাতে তোমার অ্যান্টিবডি থাকে, তাই তো? অ্যান্টিবডির অ্যাকশন কি? তুমি জি স্যার। এতক্ষণ প্রি ফর্ম অ্যান্টিবডি দেওয়া আছে, ওই প্লাজমার মধ্যে কি আছে? প্রি ফর্ম অ্যান্টিবডি আছে, তাই তো? ওই অ্যান্টিবডি দিলে কি ইমিডিয়েট অ্যাকশন করবে না, তাই তো? এত ক্লাসে তো এটাই বলা হলো যে প্রি ফর্ম অ্যান্টিবডি দেওয়া হচ্ছে না, তাহলে ওটা ইমিডিয়েট কাজ করবে, কিন্তু এটার অ্যাকশনটা বেশি দিন থাকবে না, ঠিক আছে? এখন আমরা স্যার, করি করোনা নিয়ে স্যার আমার স্যার একটা ছোট একটা প্রশ্ন ছিল স্যার। করোনা বাদ দাও, এখন তোমরা যে এগুলো পরে আসো, আমরা আসল কথা হলো যে এখন এটা বলো, ইমিউন সিস্টেম পড়ো এখন। আচ্ছা এখন স্যার। হলো অর্গান এবং সেলস ইনভলভ ইন ইমিউন সিস্টেম। আর হ্যাঁ, করোনা তো ভাইরাস যখন ভরাবো, করোনা তখন এবারে কিন্তু এই যে বর্তমান যে ব্যাচটা পরীক্ষা দেবে বা তোমাদেরও করোনা নিয়ে যে কোশ্চেন আসবে না, এটা বলা যাবে না, কিন্তু তাহলে করোনা নিয়ে এগুলো আমরা আবারও ক্লাস করাবো, ঠিক আছে? এবং করাবো। এবং করোনা নিয়ে মনে সেমিনারে তোমার ছিল কিনা আমি জানি না, সেমিনার একটা হয়েছিল, যার কিছু কিছু না জানতো স্যার, ওইটা স্যার শুধু ইন্টার্ন আর স্যার ডক্টরদের জন্য ছিল স্যার। না, ছাত্রদের জন্য ছিল। তখন তখন তো বন্ধই হয় না, তখন ছাত্রদের জন্য ছিল। এখন তোমরা ছিল কিনা জানি না। তখন আমরা মাইক্রোবায়োলজি করছিলাম, মাইক্রোবায়োলজি, মেডিসিন এবং পেডিয়াট্রিক্স 3 ডিপার্টমেন্টের যৌথ ইয়েতে আমরা করছিলাম। এবং আমি আবার যে হাজি দানেশ ইউনিভার্সিটি, ওখানেও গিয়ে করে আসছি। জি স্যার। আচ্ছা, যাই হোক, এখন আমরা ইমিউন সিস্টেমে পড়ি। অর্গান অ্যান্ড সেলস ইনভলভ ইন ইমিউন সিস্টেম। অর্গান কি কি আছে এই ইমিউন সিস্টেমের? অর্গান কি কি আছে? অর্থাৎ মেজর লিম্ফয়েড অর্গান ইন ইমিউন সিস্টেম, তোমার অ্যানাটমিতে অলরেডি পড়ে গেছো। এখন এগুলো আমরা অন্যভাবে পড়বো। আমরা পড়বো মেজর লিম্ফয়েড অর্গান, আরেকটা হলো, এটাকে ভাগ করবো, দুইটা ভাগে ভাগ করবো। একটা প্রাইমারি বা সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান, আরেকটা ভাগ করবো সেকেন্ডারি বা পেরিফেরাল লিম্ফয়েড অর্গান। প্রাইমারি কেন বলা হচ্ছে, সেন্ট্রাল কেন বলা হচ্ছে পরে বলতেছি। আপাতত এক্সাম্পল দেখো কি, প্রাইমারি বা সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান হলো থাইমাস এবং বোন ম্যারো। কেন বলা হচ্ছে দেখো, কেন বলা হচ্ছে তাহলে? ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ লিম্ফোসাইট, ঠিক আছে? যে সেদিন আমি সম্ভবত তোমাদেরকে বলেছিলাম, সেদিন বলছিলাম যে বোন ম্যারো থাইমাস, তোমাদের মনে হয় যে অ্যানাটমিতে তোমার যে অ্যানাটমিক্যাল বেরেন না কোথায় যেন বললাম তোমাদের ক্লাসটায়, তাই তো? যে থাইমাস এবং বোন ম্যারো, ও সেদিন প্রথম ক্লাসে বললাম যে ওই তোমার যে কম্পারিজন বললাম না, যে তোমার যে ইমিউন সিস্টেমের সঙ্গে আমরা কি করলাম, কম্পেয়ার কার সঙ্গে করলাম? আমাদের আর্মির সঙ্গে তুলনা করলাম, ঠিক আছে? যে সেনাবাহিনী রিক্রুট করা হয় কোথায়? তোমার যে ক্যাম্পে না হয়, তাই তো? ওটাকে বলা হয়, তারপরে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, যার ফলে সেখানে বলা হচ্ছে নার্সারি, তাই তো? আরেকটা বলা হচ্ছে একাডেমি। তাহলে সেখানে সেই রকমই বোন ম্যারো এবং থাইমাস, এখানে তোমার এই লিম্ফোসাইট গুলো এখানে তোমার অরিজিন হবে, এখানে উৎপত্তি হবে, উৎপত্তি হয় সেইখানে ম্যাচুরড হবে, ট্রেনিং প্রাপ্ত হবে এবং ম্যাচুরেশন হবে। এই জন্যই তাকে বলা হচ্ছে সেন্ট্রাল অথবা প্রাইমারি লিম্ফয়েড অর্গান।
ঠিক আছে, এটা আমরা পরীক্ষায় ধরি। তাহলে প্রাইমারি লিম্ফোয়েড বা সেন্ট্রাল লিম্ফোয়েড অর্গান হলো থাইমাস বোন ম্যারো। ফাংশনটাও কি এবং কেন বলা হয় প্রাইমারি বা সেন্ট্রাল? ডিউ টু ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ লিম্ফোসাইট। তারপর সেন্ট্রাল লিম্ফোয়েড অর্গান কি কি আছে, যেমন ধরো অ্যানিমেশন হয় কি ক্লাস নিতে একটু সময় বেশি লাগে, ঠিক আছে, ভালো দেখতে ভালো লাগে কিন্তু সময় লাগে। কি কি আছে? স্প্লেন, লিমনোড, মল্ট। মল্ট মানে কি? মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু। আর তোমাদের পার্সেন্টেজ কমে গেছে কেন? এই যে 78, ওরা কি মনে করে যে এই যে এগুলো না পড়ে বুঝবে? কখনোই বুঝবে না। আমি আগে বলছি যে একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের এমন মিল আছে যে একটা ক্লাস না করলে পরে সে ক্লাস সে বুঝবেই না। সেদিনে যে তোমার যে ইরেগুলার স্টুডেন্ট তোমার আছে তো, সেদিন একজন ফোন দিয়েছিল, স্যার আমরা তো নিজেরা চেষ্টা করছি, পড়তে পারিনি, বুঝতে পারি নাই। কি আসো? যে কোশ্চেন করছিল আমাকে সেদিন ফোন দিয়েছিল, আসো? স্যার আসি। জি হ্যাঁ, স্যার আসি। তো সেদিন একজন বলছিল, এক ছেলে বলছিল যে স্যার আমরা তো নোট শীট আমরা শীট পড়তেছি, বুঝতেছি না। তা আমি একটাই বলি যে যদি বুঝেই থাকো তাহলে আমরা টিচার রাখে না কেন? তাহলে শীত পড়েই মানুষ ডাক্তার হয়তো বা অনেক দিগ্গজ হয়তো না। আমাদের কাজে তো এই জন্য তো আমরা এখানে আসি, তাই তো? এই জন্য ক্লাসটা হলো গুরুত্বপূর্ণ। তুমি যতই ট্যালেন্ট হও না কেন, তুমি বাড়িতে বসে কখনোই কেউ কিছু হইতে পারে না। যেটুকু শুনবা যেটুকুই খেয়াল রাখবা সেটাই তোমার জন্য লাভ এবং বুঝতে পারবা, এবং অ্যাটেন্টিভলি ক্লাসে থাকবা। সবাইকে বলে দেবা যেন 100% সবাই উপস্থিত থাকে। এখন কি কি আছে? স্প্লিন, লিমনোড এবং মল্ট। মল্টের মধ্যে মল্ট মানে হলো মিউকোসাল, তোমার মল বলিও না, তোমাদের মানে মনে রাখার সুবিধার্থে বলছি, মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু। এর মধ্যে কি কি আছে মল্টের মধ্যে? যেমন হলো গাট অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু। বল্টের মধ্যে হলো ব্রঙ্কিয়াল অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু। ইউয়েল্ট মানে ইউরোজেনিটাল অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু। এগুলোকে বলা হচ্ছে তোমার হলো সেকেন্ডারি বা পেরিফেরাল লিম্ফোয়েড অর্গান। এগুলো কেন বলা হচ্ছে? যেমন তোমার সেদিন সেনাবাহিনী বললাম কি যে তারা হাইওয়েতে ট্রান্সপোর্ট হয়ে তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে যুদ্ধ, তাই তো? আর যুদ্ধক্ষেত্রে আমরা এখানে বলবো কোথায় যুদ্ধ হয়? কোথায় যুদ্ধ হয়? তোমার পেরিফেরিতে। এই যে তোমার এই যে ইমিউন সেলগুলোতে তৈরি হলো, হয়ে থাকে কোথায়? তোমার এই যে স্প্লিন, লিম্ফনোড, মল্ট, এগুলো তো থাকে। তারপরে যখন তোমার ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করলো, সেখানে যাবে, সেখানে গিয়ে যুদ্ধ করবে। তাহলে এখানে দেখো পরের ইয়েতে দেখো ফাংশন বা সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গান কেন বলা হচ্ছে দেখো। এখানে দেখো ট্র্যাপিং অফ অ্যান্টিজেন যখন প্রবেশ করতেছে তাকে ট্র্যাপ করতেছে, ফাঁদে ফেলে যাচ্ছে, টেক আপ করতেছে। তারপরে সেই অ্যান্টিজেনটাকে সঙ্গে লিম্ফোসাইট একটা ফাইট হয়ে তাকে মেরে ফেলবে। এই জন্য তাকে বলা হচ্ছে সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গান। এবং এইখানে দেখো দেন লিম্ফোসাইট, এই যে ফাইট হওয়ার ফলে কি হবে? দেন লিম্ফোসাইট বিকাম অ্যাক্টিভেটেড হয়ে গেল। দিস অ্যাক্টিভেটেড লিম্ফোসাইট আন্ডারগো ক্লোনাল proliferation and division into effector cells। এটা পরে বুঝবো, এখন আমি ইলাবোরেটলি বলতেছি না। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গান এটুকু জানো। এই যে এখানে বোন ম্যারো এবং থাইমাসকে প্রাইমারি বা সেন্ট্রাল লিম্ফোয়েড অর্গান বলা হচ্ছে। এখানে তৈরি হচ্ছে কি টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট তৈরি হলো। এগুলোকে নেই বা ভার্জিন টি সেল বা বি সেল বলা হয়। ভার্জিন মানে হলো কি অ্যান্টিজেনের কন্ট্যাক্টে যারা আসেনি সে পর্যন্ত তাকে বলবো ভার্জিন বা নেই টি অর বি সেল। তারপরে এরা চলে গেল কোথায়? স্প্লিন, লিম্ফ নোডে চলে গেল। এখানে এগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গান। তারপরে এখান থেকে তোমার যখন একটা বডিতে অ্যান্টিজেন প্রবেশ করলো, এখান থেকে সেলগুলো চলে যাবে তোমার যুদ্ধক্ষেত্র কোথায়? স্কিন, মিউকাস মেমব্রেন, এগুলো তো চলে যাবে।
তাহলে মিউকোজায় কি থাকে, মিউকাস, সেখানে তারা মিউকাস কি করবে, ব্যাকটেরিয়াকে ট্র্যাপিং করবে। তারপর সেখানে তোমার অ্যান্টিবডি চলে যাবে, অ্যান্টিবডি তোমার হলো ইফেক্টর বি সেল টি সেল যাবে, তার সঙ্গে ফাংশন করবে, ফাইট করবে। এর সংক্ষেপে এইটুকু খালি জানো। আচ্ছা, এখন দেখো তোমরা, what are the cells of immune system? Cells of immune system কি কি আছে দেখো। সেলস অফ ইমিউন সিস্টেমের মধ্যে কি কি, এতক্ষণ বললাম আমরা অর্গান কি কি আছে, এখন অর্গানের মধ্যে সেল কি কি আছে আমরা কিছু হেডলাইন ভাগ করে নেব, তারপরে সুবিধা হবে। প্রথম ভাগ করলাম লিম্ফোসাইট, তারপরে 2 নম্বর বললাম কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, তারপরে কি বলবো নিউট্রোফিল এবং অক্সিলারি সেল। তোমরা যখন ভাইভাতে যখন বলবা, হয় কি অনেকে এই মার্ক পাওয়ার কিন্তু একটা ইয়ে আছে, যারা ভালো ছাত্র তারা বুঝবা, যে অনেকে লিম্ফোসাইট বলে কি কি লিম্ফোসাইট আছে এগুলো বলা শুরু করলো। আবার অনেকে বলে কি আগে হেডলাইন গুলো বলে দেয়, লিম্ফোসাইট, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, নিউট্রোফিল এবং অক্সিলারি সেল। কোনটা তোমার বলা উচিত, কোনটা বলা উচিত বলো? স্যার আগে হেডলাইন গুলো বলা। আগে হেডলাইন বলতে হয়। হেডলাইন যখন কেউ বলে তখন হয় কি আমরা বুঝে নেই যে সে পারবে, তখন আমরা ওই ভিতরে আর নাও যেতে পারি। যখন তুমি বলতে যাবা আমরা বলে ঠিক আছে থাকো, তখন আমরা অন্য কোশ্চেনে যাই। মানে একটা ছেলে মেয়ে যখন বেশি কোশ্চেন করার সুযোগ দেবে, তখন আমরা বুঝতে পারি যে ভালো করে পড়ছে এবং তাকে আমরা মার্কটা বেশি দেই। ঠিক আছে, যে কোশ্চেন বেশি চাও সে কোশ্চেন সুযোগ করার বেশি সময় দেবা। আর যে তোমার যে এমনি পাস করতে চাও তাকে অবশ্য সেভাবে তখন অ্যান্সার দিতে হবে। অ্যান্সার এই জন্য অ্যান্সার দেওয়ার অনেক ভাগ আছে। তাহলে লিম্ফোসাইটের মধ্যে কি আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং ন্যাচারাল কিলার সেলস। এটাকে আমরা আবারও পরে ভাগ করতেছি, পরে আসতেছি আবার। টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং ন্যাচারাল কিলার সেলস, এনকে সেল। আর অ্যান্টিজেন প্রেজেন্ট সেল কি কি আছে, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এবং বি লিম্ফোসাইট। অ্যান্টিজেন প্রেজেন্ট সেল কেন বলা হচ্ছে এর পরে আসতেছে। এরপরে নিউট্রোফিল, 4 নম্বর হলো অক্সিলারি সেল, সাহায্যকারী। একই কি আছে, বেজোফিল এন্ড মাস্ট সেল, ইওসিনোফিল এবং প্লাটলেট। এই কয়েকটা হলো তোমার সেলস অফ ইমিউন সিস্টেম। ঠিক আছে, এগুলো ছোটস্থ থাকবে, এগুলো না পড়লে ফেল। লিম্ফোসাইট কি কি আছে পরীক্ষায় আসে ভাইভাতে বা রিটেনে। টি সেল, টি বা টি লিম্ফোসাইট আমরা ভাগ করি দুই ভাবে, একটা হলো অন দ্য বেস অফ সারফেস মার্কার আর অন দ্য বেস অফ ফাংশন, এই দুই ভাবে ভাগ করি। অন দ্য বেস অফ সারফেস মার্কার মানে হলো সারফেসে কিছু প্রোটিন থাকে, ওই প্রোটিনের উপস্থিতি অনুযায়ী তাকে ভাগ করি আমরা CD4+ টি সেল, ওর আরেকটা নাম হলো হেল্পার টি সেল, আরেকটা ভাগ করবো CD8+ টি সেল। CD4+ টি সেল কেন বলা হয়, এখানে CD4 প্রোটিন থাকে, CD4 প্রোটিন থাকে, এই জন্য বলা হয় CD4 হেল্পার, CD4+ টি সেল, ওটার আরেকটা নাম হেল্পার টি সেল। আর CD8+ টি সেল কি জন্য বলা হয়, এখানে প্রোটিন যেটা আছে সেটা হলো CD8 প্রোটিন থাকে। CD8+ টি সেল একে আবার ফাংশন অনুযায়ী ভাগ করব, একটা হলো সাইটোটক্সিক টি সেল, আরেকটাকে ভাগ করব সাপ্রেসর টি সেল। ঠিক আছে, এই হলো সাবসেট। এখন আমরা ক্লাসে আর একটু অবশ্যই আরেকটা আমি পড়াবো, পড়লে তাহলে পরের ক্লাসে সেলসটা তোমাদের শেষ করতে সুবিধা হবে, নাহলে সময়টা বেশি লাগবে। CD4+ টি সেল বা হেল্পার টি সেল, এটা আবার আছে দুই ধরনের। হেল্পার টি সেল 1, আমরা হেল্পার টি হেল্পার 1 দেখো, টিএইচ সংক্ষেপে লিখি TH1 সেল আর TH2। তোমার বলার সময় বলো হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 2, আর লেখার সময় তোমার এইভাবে বলতে পারো, বা হেল্পার টি সেল 1, হেল্পার টি সেল 2 যেভাবে লেখো। এখন হেল্পার টি সেল 1 এর ফাংশনটা কি, এর ফাংশন দুইটা করতেছে। অ্যাক্টিভেট সাইটোটক্সিক টি সেল বাই প্রডিউসিং ইন্টারলিউকিন 2
which is responsible for cell mediated immunity. আচ্ছা, তাহলে কি করতেছে, এটা ইন্টারলিউকিন 2 সিক্রেট করতেছে, এটা একটা কেমোকাইন, পরে আমরা কেমোকাইন পড়বো। ইন্টারলিউকিন 2 সিক্রেশন করতেছে, এটা আবার অ্যাক্টিভেট করতেছে কাকে, সাইটোটক্সিক টি সেলকে। সাইটোটক্সিক টি সেল আবার কি করবে, যে ভাইরাস ইনফেক্টেড সেল আছে তাকে সে কিল করবে। তাহলে এখানে যে ইমিউনিটি হলো সেটা হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি। এই জন্য বলা আছে ইট ইজ রেসপন্সিবল ফর সেল মেডিয়েটেড ইমিউনিটি। আরেকটা করা হয় কি, এটা আরেকটা সিক্রেশন করবে গামা ইন্টারফেরন, এটাও একটা কেমোকাইন। এটা অ্যাক্টিভেট করবে কাকে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করবে। ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করলে হবে কি, তার ক্যাপাসিটি দেয়ার বাই এনহ্যান্সিং দেয়ার অ্যাবিলিটি টু কিল ইন্টারসেলুলার মাইক্রো অর্গানিজম। ম্যাক্রোফেজ আবার করবে কি, তার ক্যাপাসিটিটাকে বাড়ায় দেবে, এবং সে করবে কি, ইন্টারসেলুলার অর্গানিজম যেমন তোমার টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তারপরে লিস্টার মনোসাইটোজেন, তারপরে তোমার হলো রিকেটশিয়া ক্লামিডিয়া, এগুলোকে তারা মেরে ফেলবে। ঠিক আছে, এটা যে রিয়াকশন দেয় সেটাকে বলি আমরা ডিলেড হাইপার সেন্সিটিভিটি। এটা হাইপার সেন্সিটিভিটি যখন পড়বো তখন ভালো করে বুঝবা। এবং এটাও এক ধরনের সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে হেল্পার টি সেল তোমার দিচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, দুই হবে, একটা ইন্টারলিউকিন 2 সিক্রেশন করে দিচ্ছে, আরেকটা করতেছে বাই গামা ইন্টারফেরন, দুই ভাবেই দিচ্ছে, দুটাই তোমার হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি। এটা আমরা ফিগারে একটু, আর হেল্পার টি সেল 2 এটা দেখো, responsible for B cell activation by producing interleukin 4 and 5, so responsible for antibody mediated immunity বা humoral immunity। এরা কি হয়, হেল্পার টি সেল 2 সিক্রেশন করবে ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5, সেটা আবার কাজ করে কোথায়, বি সেলের উপর কাজ করবে। বি সেল আবার কি করবে, বি সেল ট্রান্সফর্ম ইনটু প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে আবার তৈরি হবে কি, অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি তখন আবার কি করবে, যে ভাইরাস বা ব্যাকটেরিয়া বিরুদ্ধে কাজ করলো তাকে মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে এখানে যে ইমিউনিটি হলো সেটাকে বলবো অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, বা আরেকটা নাম হলো হিউমারাল ইমিউনিটি। আমরা এটা এখন ফিগারে যাই, দেখো এইখানে দেখো ফিগারে, এখানে দুই দিকে দেখো, নেই হেল্পার টি সেল 0, এটা আপাতত বলতেছে না হেল্পার টি সেল 0 নেই, এটা বলতেছে না। প্রথম যখন ওই যে তোমার নেই কেন বলা হলো, আচ্ছা এটা বললে তোমার হজবরল হয়ে যাবে, আপাতত এটা পরে এইটুকু। এখানে দেখো হেল্পার টি সেল 1, হেল্পার টি সেল 1 এটা, তাই তো, এটা দেখো সিক্রেট কি করতেছে, ইন্টারলিউকিন 2, এটা আবার কাজ করতেছে কার উপরে, সাইটোটক্সিক টি সেলের উপরে কাজ করতেছে। হ্যাঁ, সাইটোটক্সিক টি সেল কাজ কার উপরে কাজ করবে, ভাইরাস ইনফেক্টেড সেল, তারপর টিউমার সেল, অ্যালোগ্রাফ সেল, এগুলোকে কাজ করবে, এগুলোকে ডেস্ট্রয় করে দেবে। তাহলে এটা কি করতেছে, এর মাধ্যমে কি হলো, সেল মেডিয়েটেড ইমিউনিটি। আরেকটা কি করতেছে, গামা ইন্টারফেরন তৈরি করতেছে। এটা আবার কি হবে, গামা ইন্টারফেরন করতেছে কি, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করবে। ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করলে কি, ম্যাক্রোফেজের কিলিং পাওয়ারটা বেড়ে দেবে, তারপর সে করবে কি, ইন্ট্রাসেলুলার যে ব্যাকটেরিয়া আছে, যেমন তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তারপরে ক্লামিডিয়া, রিকেটশিয়া, লিস্টার মনোসাইটোজেন, এগুলোকে তারা কিল করবে। তাহলে এটাও একটা সেল মেডিয়েটেড ইমিউনিটি। এটা আবারও দেখাবো, থামো। আর আরেক দিকে দেখো হেল্পার টি সেল 2, এখানে দেখো সিক্রেট কি করলো, ইন্টারলিউকিন 4 এবং 5, এটা আবার ইন্টারলিউকিন 4 আর 5 কার উপর কাজ করতেছে, বি সেলের উপর কাজ করতেছে। দেখো বি সেল আবার কি করতেছে, ট্রান্সফর্ম হয়ে হচ্ছে প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে তৈরি হবে তোমার অ্যান্টিবডি। অ্যান্টিবডি তখন কি করবে, যে যার বিপরীতে তৈরি হলো তাকে সে ডিস্ট্রয় করবে, যা ফলে যেহেতু অ্যান্টিবডি এখানে কাজ করতেছে, যা ফলে এখানে বলা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। এখানে আরেকটা ফিগারে দেখাবো আমি। এই ফিগারটা কিন্তু তোমাদের যে রিভিউ অফ মাইক্রোবায়োলজিতে আছে, এইটা কিন্তু ভালো করে তোমরা পড়বা কিন্তু, এবং যতদিন আমি ইমিউনোলজি ক্লাস নেবো এই ফিগারটা আমি কিন্তু সবসময় ইউজ করবো। ঠিক আছে,
এটা সবসময় ভালো করে মুখস্থ করবা আজ থেকেই। এখানে দেখো এই যে হেল্পার টি সেল দুই ধরনের, আমি উপরে গেলাম না কেন, উপরে পরে আসবো। এটা হেল্পার টি সেল দুই ধরনের, একটা হলো হেল্পার টি সেল 1 আর একটা হলো হেল্পার টি সেল 2, তাই তো? হেল্পার টি সেল 1 সিক্রেশন কি করবে? সিক্রেট কি করবে? ইন্টারলেউকিন 2, দেখতে পাচ্ছ তো ইন্টারলেউকিন 2। এটা আবার কি বলতে কার উপর কাজ করলো? সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করলো। সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করলে সে কি করতেছে? এই দেখো এই যে ভাইরাস ইনফেক্টেড সেল এর উপরে কাজ করবে, করে ওই সেল সহ ভাইরাসকে সে ডিস্ট্রয় করে দেবে। আরো কাজ করবে কার বিরুদ্ধে? টিউমার সেলকে কাজ করবে, অ্যালোগ্রাফ সেল এদের উপরে বিরুদ্ধে কাজ করবে। যা বলে সে যে ইমিউনিটি দিচ্ছে সেটা হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি। আরেকটা কি করবে? ইন্টারলেউকিন কি করবে? গামা ইন্টারফেরন। এই গামা ইন্টারফেরন কাজ করে কার উপরে কাজ করবে? এই যে উপরে আছে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের উপরে কাজ করে। ম্যাক্রোফেজের উপরে কাজ করলে কি হবে? ম্যাক্রোফেজের কিলিং পাওয়ারটা বাইরে দেবে। বাইরে দিলে কি হবে? ম্যাক্রোফেজ আবার কার উপরে কাজ করবে? ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া এর উপরে কাজ করবে। যা ফলে এই দুটাকে আমরা বলতেছি সেল মেডিয়েটেড ইমিউনিটি। আরেকদিকে দেখো হেলপার টি সেল 2, এটা সিক্রেশন কি করতেছে? ইন্টারলেউকিন 4 এবং 5। এটা কি করবে? বি সেলের উপরে কাজ করতেছে, তাই তো? বি সেলের উপর কাজ করে। বি সেল দেখো ট্রান্সফার হয় হলো কি? প্লাজমা সেল। প্লাজমা সেল থেকে তৈরি হয়ে দেখো ভিতরে, তারপরে কি হলো? অ্যান্টিবডি। অ্যান্টিবডি আবার কাজ করবে কি? যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করলো তার এগেইনস্টে সে কাজ করবে। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। এখন এখানে দেখো, তাহলে এই সংক্ষেপে এই জিনিসটা বুঝা তো তাহলে কাজটা। এখন এই যে মেমোরি সেলটা আজকে আবারও বলি, দেখো মেমোরি সেলটা এই যে এতক্ষণ মেমোরি সেলটা কি হলো দেখো, মেমোরি সেল আর কি? লং লিভ টি সেল অর বি সেল। টি সেল বলতে হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল, তাই তো? এবং এদের লাইফ লংটা বেশি দিন বাঁচে। এখানে দেখো প্রথমে একটা ব্যাকটেরিয়া যখন দেখো প্রবেশ করলো বা ভাইরাস প্রবেশ করলো, এই অ্যান্টিজেন প্রেজেন্ট সেল এখানে কি হলো? বা ম্যাক্রোফেজ এ তাকে ইনগাল্ভ করলো, কয়টা থেকে তাকে ইনগাল্ভ করলো, তারপর তাকে ভেঙে দেবে, ভেঙে দিয়ে স্মল পেপটাইডে তৈরি করবে। স্মল পেপটাইড আবার কি করবে? এটাকে নিয়ে যাবে হেল্পার টি সেলের কাছে। তখন হেল্পার টি সেল কি হলো? অ্যাক্টিভেশন হয়ে গেল। হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হলে দুইটা জিনিস হবে। হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হলে সে সে করতেছে কি? ইন্টারলেউকিন 4, 5 সিক্রেশন করে বি সেলকে অ্যাক্টিভেশন করলো। বি সেলকে আবার অ্যাক্টিভেশন করলে কি হবে? অ্যান্টিবডি তৈরি হলো। আবার হেল্পার টি সেল আরেকটা কি করলো? দেখো মেমোরি সেল তৈরি হলো। দেখো রিমেম্বার দিস, মেমোরি সেল তৈরি হলো। আবার এই যে হেল্পার টি সেল বি সেলকে অ্যাক্টিভেশন করলো, বি সেলকে আবার দেখো দুইটা সেল তৈরি হলো। দেখো একটা হলো মেমোরি সেল তৈরি হলো, এখান থেকে আবার মেমোরি সেল তৈরি হবে। আরেক দিকে কি হবে? প্লাজমা সেল তৈরি হবে। আবার এইদিকে দেখো এই যে হেল্পার টি সেল 1 যখন তোমার সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করতেছে, তখন কি করতেছে? একটা হলো ভাইরাস ইনফেক্টেড সেলের উপর কাজ করতেছে। আরেক দিকে কি হলো? দেখো মেমোরি সেল তৈরি হলো। এই মেমোরি সেল তৈরি হওয়ার সুবিধা কি হলো? তারা লং লিভ, বডিতে বহুদিন পর্যন্ত বাঁচতে পারবে বাঁচে। এবং তখন হবে কি? ওই যার এগেইনস্টে মেমোরি সেল তৈরি হলো, যে ভাইরাস বা ব্যাকটেরিয়া, আবার যদি ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস আবার যদি সেকেন্ড টাইম প্রবেশ করে, তখন এই মেমোরি সেলটা আবারও মানে র্যাপিডলি অ্যাক্টিভেটেড হয়ে আবার আগের মতো কাজ করবে। ঠিক আছে? এই জন্য বলা হয় কোনো ডিজিজ সেকেন্ড টাইমস হয় না। তাহলে মেমোরি সেল এখন বুঝলা তো? এটাই হলো মেমোরি সেল। আচ্ছা, তাহলে হেল্পার টি সেলের ফাংশন বুঝলা তো? হ্যালো, বুঝলা তো? হ্যালো, জি স্যার। আচ্ছা এই হলো হেল্পার টি সেল।
তাহলে একটা হলো যে হেল্পার টি সেল হলো, একটা হলো ইন্টারলিউকিন 2 সিক্রেট করতেছে, করে সে অ্যাক্টিভেট করতে সাইটোটক্সিক টি সেল, সেটা আবার কাজ করবে কার উপরে, ভাইরাস ইনফেক্টেড সেল, আলো করবে অ্যালোগ্রাফ সেল, টিউমার সেল এর বিপরীতে কাজ করবে, যা ফলে যে ইমিউনিটি দিচ্ছে সেটা একটা সেল মেডিয়েটেড ইমিউনিটি। আরেকভাবে সেল মেডিয়েটেড ইমিউনিটি দেয় কি, গামা ইন্টারফেরনের সিগন্যাল করতেছে, করে সেটা কাজ করবে ম্যাক্রোফেজের উপরে। ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করলে হবে কি, ম্যাক্রোফেজের কিলিং পাওয়ারটাকে বাড়ায় দিবে, বাড়ায় দিলে সে কি হবে, তখন সে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া তার উপরে কাজ করবে। তাহলে এখানে যে এখানে যে যেটা ইমিউনিটি দিচ্ছে সেটাও সেল মেডিয়েটেড ইমিউনিটি। আর হেল্পার টি সেল 2 কি করতেছে, সিক্রেট কি করতেছে, হেল্পার ইন্টারলিউকিন 4 এবং 5, এটা আবার কাজ করতেছে কার উপরে, বি সেলের উপর কাজ করতেছে। বি সেল আবার ট্রান্সফার হয় কি হচ্ছে, প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে হচ্ছে অ্যান্টিবডি, এবং অ্যান্টিবডি আবার কি করতেছে, যার এগেইনস্টে তৈরি হলো তাকে মারে ফেলবে। যেহেতু এখানে অ্যান্টিবডি এখানে ইমিউনিটি দিচ্ছে, এই জন্য একে বলি আমরা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, আরেকটা বলতে পারি হিউমারাল ইমিউনিটি। আচ্ছা, আরেকটা দেখো, তাহলে এই ফিগার দুটো ভালো করে দেখবা। এখন এই সাইটোটক্সিক টি সেল এর ফাংশন কি হলো, অলরেডি আমি বলছি, কিন্তু একটা কিলস ভাইরাস ইনফেক্টেড সেলস। রিমেম্বার দিস, শুধু কিন্তু একটা ভাইরাস যখন একটা সেলকে ইনফেক্ট করে, তখন এই সাইটোটক্সিক টি সেল করবে কি, শুধু ভাইরাসকে মারবে না, ওই যে ইনফেক্টেড সেল ওকেও মেরে ফেলবে কিন্তু, ঠিক আছে? এটা শুধু ভাইরাসকে মারবে না, এই জন্য রিমেম্বার দিস, বলবা ভাইরাস ইনফেক্টেড সেলস, ভাইরাস এবং সেল দুটাকে একসঙ্গে মেরে ফেলবে, এই জন্য বলা হচ্ছে কিল ভাইরাস ইনফেক্টেড সেলস। তারপর ইনিমিট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, যেমন হলো মাইক্রোব্যাকটেরিয়া, লিস্টেরিয়া, মনোসাইটোজেন, আরো অনেকগুলো আছে, ক্লামিডিয়া, এগুলো। তারপর কিল টিউমার সেল, আরেকটা হলো কিল অ্যালোগ্রাফ সেল। যদি ট্রান্সপ্লান্টেশন করি, তাহলে যদি আমরা যদি ম্যাচিং না হয়, তাকে সে মেরে ফেলবে, তাই তো? এটাই বলা হচ্ছে তোমার সাইটোটক্সিক সেলের ফাংশন। আর বি সেল পর্যন্ত আমরা পড়ি। সাপ্রেসর টি সেল, টি সেলের আরেকটা তোমার কি ছিল, সাপ্রেসর টি সেল, তাই তো? সাপ্রেসর টি সেলের আরেকটা নাম হলো রেগুলেটরি টি সেল। It regulates the immune response by inhibiting the action of CD4+ T cells. These cells plays important role after the battle is won. That is, after infection is conquered, it slows down the stop activities of CD4+ T cells. মানে হলো কি, সাপ্রেসর টি সেল, এটাকে বলা হচ্ছে রেগুলেটরি টি সেল। রেগুলেট করবে, কাকে রেগুলেট করবে, হেল্পার টি সেলকে রেগুলেট করবে। যেমন ধরো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করলো, মেইন সেলকে যাবে হেল্পার টি সেল। হেল্পার টি সেলকে বলা হয় প্রিন্সিপাল অর্কেস্ট্রা, প্রধান অভিনেতা বলা হয়। যতগুলো সেল আছে সবচেয়ে হলো তোমার হলো প্রধান ভূমিকায় পালন করে হেল্পার টি সেল। এটা আরেকটা বলা হয় পিভোটাল সেল, পিভোটাল মেইন সেল। এখন এটা কি করবে, যখন একটা ইনফেকশন হলো, হেল্পার টি সেল প্রথমে অ্যাক্টিভেশন হচ্ছে, তারপর কি হচ্ছে, সে তোমার বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেশন করতেছে, তাই তো? অথবা টি লিম্ফোসাইটকে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেশন করতেছে, তাই না? করে সে ইমিউনিটি দিচ্ছে, তাই না? কিন্তু যখন ইনফেকশন ভালো হয়ে গেল, তখন কি হবে, তখন সে কিন্তু কাজ কিন্তু করতেই থাকবে, কাজ কিন্তু করতে থাকবে, কিন্তু ঠিক আছে, কাজ করতে থাকবে। তখন সে ওই যে এই যে সাপ্রেসর টি সেল, তখন সে একটা সিগন্যাল পাঠাবে হেল্পার টি সেলের কাছে। হেল্পার টি সেলকে বলবে, হেল্পার টি সেল, এখন ইনফেকশন আমরা জয়ী হয়েছি, ইনফেকশন ভালো হয়ে গেছে, এখন তুমি তোমার কাজ থামাও, ঠিক আছে? যদি এই কথাটা না বলে, সিগন্যাল যদি না পাঠায়, তাহলে সে কিন্তু কাজ করতে থাকবে। করলে কি হবে, একসময় সে আমাদের বডির যে মানে আমাদের নর্মাল টিস্যু আছে, এর বিপরীতে সে কাজ করা শুরু করবে। এই জন্য বলা আছে রেগুলেটরি টি সেল। যখন ইনফেকশন হলো, তাহলে কি হলো, যখন ইনফেকশন হলো, তখন সাপ্রেসর টি সেল তাকে বলতেছে তুমি কাজ শুরু করো।
আবার যখন ইনফেকশন ভালো হয়ে গেল তখন সে আবার বলতেছে, সিগন্যাল দিচ্ছে তুমি এখন তোমার কাজ থামাও। যা বল সে রেগুলেট করতেছে হেল্পার টি সেলকে বা CD4 প্লাস টি সেলকে। ঠিক আছে, এই হলো তোমার সাপ্রেসর টি সেল। যদি এই কাজটা না থাকে তখনই যেটা একটা ডিজিজ হয় সেটাকে বলবো অটো ইমিউন ডিজিজ, যেটা আমরা পরে পড়বো। ঠিক আছে, আরেকটা হলো বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট বা বি সেল, এটা দুটা ফাংশন। একটা হলো দে ডিফারেন্সিয়েট ইনটু প্লাজমা সেল এন্ড প্রডিউস অ্যান্টিবডি। তাহলে কি হেল্পার টি সেল 2 সিক্রেট করছে ইন্টারলিউকিন 4 এবং 5। হ্যালো, জি 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 জি, আমি আমি বুঝিনি, প্রথম থেকে বলেন। আচ্ছা, এখন তাহলে প্লাজমা সেল ধরে হচ্ছে, তাই তো? প্লাজমা সেল কি হচ্ছে, তৈরি কি করতেছে? অ্যান্টিবডি, তাই তো? আরেকটা কাজ হলো দে আর প্রেজেন্ট অ্যান্টিজেন টু হেল্পার টি সেল। এটা পরে বলতেছি, হেল্পার টি সেল অ্যান্টিজেন প্রেজেন্ট পরে আসছে। তাহলে আজকে মোটামুটি এই ক্লাস, কালকে বাকিটুকু করবো। জি স্যার। এখন তাহলে তোমাদের পার্টিসিপেন্ট মাত্র 70 জন। এখন আচ্ছা, জানি না ছিল মাঝখানে আসছিল। তোমার ইয়ে কি আছো, কি বলে যে ডিএনএ স্টুডেন্ট তোমরা আছো তো? জি স্যার। সবাই আছো তো? সবাই আছে না নাই? জি স্যার, আছে। ইরেগুলার স্টুডেন্ট সবাই আছো? জি স্যার। জি স্যার, আছি স্যার। আচ্ছা, এই যে ক্লাসে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে, এটা আমি কাম্য নয় এটা। যাক, তাহলে কালকে আবারও আর তোমাদের কি স্ট্যাক বন্ধ হয়েছে তো নাকি? স্ট্যাক শেষ হয়ে গেছে ওই তোমার ইয়ার ওই যে কেবল নেটওয়ার্ক? হ্যাঁ, জি স্যার, বন্ধ হয়েছে এটা। বন্ধ হয়েছে। তাহলে ক্লাস তাহলে যথারীতি চলতে থাকবে। ঠিক আছে, কালকে তাহলে হবে এইভাবে ক্লাস নেই তো। ঠিক আছে, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।